বন্ধুরা, আগের ক্লাসে আমরা নদী কিভাবে সৃষ্টি হয়, তার প্রধান কাজকর্মগুলো কি, সেসব ক্ষয় বহন সঞ্চয় সেগুলো সম্বন্ধে আমরা জেনেছি। আজকের ক্লাসে জানবো হচ্ছে যে হিমবাহ কি এবং এটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে এবং এর প্রধান কাজগুলো কি কি। তো সেইগুলো আমরা এখন দেখে নিই। তো চলো, বেশি কথা না বলে সেটা শুরু করা যাক। হিমবাহ অ্যাকচুয়ালি এটা জিনিসটা কি, মানে ধরো নাও কোনো একটা ঠান্ডা যুক্ত অঞ্চলে সেখানে অনেক বছর ধরে বরফগুলো জমছে, এবং সেই যে বরফ যখন জমছে তার তো একটা নিজস্ব ওজন আছে, এবং সেই ওজন এর চাপে যখন মাধ্যাকর্ষণের প্রভাবে নিচের দিকে সরে যায় তখন তাকে বলা হয় হিমবাহ। উদাহরণ হিসাবে কিরকম আছে: গঙ্গোত্রী হিমবাহ, সিয়াচেন হিমবাহ, যমুনেত্রী হিমবাহ। হিমবাহ হচ্ছে একটা চলন্ত বরফের নদী। সহজ ভাষায় বলতে গেলে হিমবাহ হচ্ছে একটা চলন্ত বরফের নদী। এটি সৃষ্টির কারণগুলো কি কি? প্রত্যেক বছর যে নতুন যে তুষারপাত হচ্ছে, সেই নতুন তুষারপাতের চাপে পুরনো তুষারপাতগুলো নিচে চলে যায় এবং সেগুলো আরো শক্ত হয়, এবং সেই শক্ত হয়ে আস্তে আস্তে অনেকটা মোটা হয়। মানে আস্তে আস্তে কি হয়, স্তরগুলো বাড়ে তো। এবং এই বাড়ার কারণে যখন যে বরফের যে ওজনটা আছে, সেই ওজনটা কি হয়, মাধ্যাকর্ষণ টানের কারণে নিচের দিকে চলতে শুরু করে। তখনই হিমবাহ সৃষ্টি হলো। এই যে চলছে, এই চলমান বরফের স্তূপটাই হচ্ছে হিমবাহ। এটি দু প্রকার, একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ, আর একটা হচ্ছে পার্বত্য হিমবাহ। মহাদেশীয় হিমবাহ কি, যে এই হিমবাহ একটা মহাদেশকে ঢেকে রাখে, যেমন আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড। আর পার্বত্য হিমবাহ কোনটা? যে হিমবাহ পাহাড়ি উপত্যকা দিয়ে নিচের দিকে প্রবাহিত হয়। সেটা আমাদের উদাহরণ কি, গঙ্গোত্রী, সিয়াচেন। এবার আসছি হচ্ছে হিমবাহর ক্ষয়কার্য। হিমবাহ ক্ষয়কার্য কি, যে যখন এই যে যখন চলছে, চলার ফলে কি হচ্ছে, নিচের যে শিলা ভূমি, যে ঘর্ষণের ফলে যে যেগুলো ভেঙে নিয়ে যায়, এরই ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো আগে একবার জেনে নিই। প্রথমে আসছে সার্ক বা করি। পাহাড়ের যে ঢাল, সেই ঢালে যখন হিমবাহ প্রচুর পরিমাণে ক্ষয় হয় এবং তার ফলে যে হাতল যুক্ত বা একটা অর্ধবৃত্তকার যে গর্ত সৃষ্টি হয়, তাকে আমরা কি বলি? সার্ক বলি। দেখো এখানে ছবিতে তোমরা ভালো করে বুঝতে পারছো, এই যে হাতল যুক্ত যে জায়গাটা, যে বেঁকা যে জায়গাটা, এটাকে আমরা কি বলি? সার্ক। এবং হিমবাহটা সেই বরাবর নিচের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে আসছে এরেট। এরেট কি, যখন পাশাপাশি দুটো সার্ক তৈরি হয় এবং তৈরি হয় ক্রমাগত যখন প্রসারিত হচ্ছে, তখন মাঝখানে যে ধারালো ছুরি বা একটা যে উম একটা যে শৈলশিরা সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? এরেট বলবো। তারপর আসছে পিরামিড বা পিরামিডের চূড়া বা হর। এটা কি, তিনখানা এরেট মিলিত হলে, মানে তিনখানা এরিট মিলিত হলে মাঝখানে যে পিরামিডের যে আহ আকৃতি, যে তীক্ষ্ণ একটা শৃঙ্গ তৈরি হয়, সেটাকে কি বলে? হর্ন বা পিরামিড চূড়া। এরপর আসছে ইউ আকৃতি, কি উপত্যকা বা হিমদ্রোণী। এটা আমরা সকলেই নদী উপত্যকায় পড়েছি। ঠিক সেভাবেই হিমবাহ পার্শ্ব এবং নিম্নক্ষয়ের করার সাথে সাথে যে নদীর ভি আকৃতি উপত্যকা ধীরে ধীরে আরো প্রশস্ত হয়ে গভীর হয়ে যায়, সেটাকে ইংরাজি ইউ অক্ষরের মতন আকৃতি ধারণ করে। মানে ভি আকৃতি যে উপত্যকাটা ছিল, সেটা আস্তে আস্তে প্রশস্ত হচ্ছে, মানে বাড়ছে। তার ফলে কি হচ্ছে, গভীর হয়ে একটা ইংরাজি ইউ শেপের মতন একটা আকৃতি ধারণ করছে। এই আকৃতি উপত্যকাকে কি বলা? ইউ আকৃতি উপত্যকা বা হিমদ্রোণী, যেটা আমাদের কোথায় দেখা যায়? হিমালয় এবং আল্পস পর্বতমালায় দেখতে পাওয়া যায়। এরপর আসছে হিমসোপান বা হিমশিরি। মানে এটা কি, একটা স্টেপ টাইপের, মানে সিঁড়ি টাইপের। কি হচ্ছে, এই যে ক্ষয় হচ্ছে, ক্ষয় হওয়ার ফলে হিমবাহ উপত্যকায় বা উপত্যকার যে তলদেশ ধাপ, মানে নিচের দিকে একটা সিঁড়ি টাইপের ভূমিরূপ, মানে এখানে একটা, মানে আমরা যে ঘরের যে সিঁড়ি দেখি ধাপ ধাপ অনুযায়ী, এই ধাপ ধাপ অনুযায়ী ক্ষয় করতে থাকে এবং তার ফলে যে ভূমিরূপটা সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলবো? হিমসোপান। এবং এর মধ্যে জল জমে অনেক সময় হ্রদ সৃষ্টি হয়। ঠিক আছে। তারপরে আসছে ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা কি, কোনো একটা ছোট্ট হিমবাহ উপত্যকা যদি কোনো প্রধান হিমবাহ উপত্যকার অনেক উঁচুতে অবস্থান করে, তখন মনে হয় যে সেই উপত্যকাটা না ঝুলে রয়েছে, মানে দেখতে অনেকটা ঝুলন্ত উপত্যকা, তাই একে বলা হয়
ঝুলন্ত উপত্যকা। তারপরে আসছে কর্তৃত্ব শৈলশিলা। এটা কিরকম? হিমবাহ উপত্যকা যখন বয়ে যায় তখন পর্বতের বাইরে বেরিয়ে থাকা যে শৈলশিরা মানে যেগুলো ধারগুলো থাকে সেগুলো কি করে দেয়, কেটে আরো খাড়া করে দেয়। তখন সেটাকে কি বলবো আমরা? কর্তৃত্ব শৈলশিরা। তারপর আসছে রসে মোটানে। রসে মোটানেটা কি? হিমবাহর পথে থাকা যে শিলাখণ্ডগুলো আসছে সেগুলো কি একদিক থেকে ঘষে মসৃণ হচ্ছে এবং অন্যদিকে কি হয়, এবড়ো খেবড়ো থাকে। এই যে এবড়ো খেবড়ো যে আকৃতি যে শিলাগুলো, এগুলোকে বলা হয় রসীমতা। মানে একদিকটা কি হয়, মানে মসৃণ হয়, অন্য দিকটা ক্ষয় হয়ে যায়। তারপর আছে ক্র্যাগ এবং টেল। টেল মানে কি লেজ টাইপের, ঠিক আছে। তাহলে কি কঠিন যে শিলাস্তর যে প্রতিরোধ করে যে উঁচু অংশ হিসাবে থেকে যায় আর পিছনে যে নরম যে লেজের অংশ সৃষ্টি হয়, এই যে ভূমিরূপটা এটাকে বলা হচ্ছে ক্র্যাক, আর নিচেরটাকে বলা হচ্ছে টেল। ঠিক আছে, টেল মানে হচ্ছে লেজ আর ক্র্যাক মানে হচ্ছে উপরেরটা। ঠিক আছে। তারপর আছে ফিয়ট। ফিয়ট কি? উচ্চ অক্ষাংশী হিমবাহ, মানে অনেক উঁচুতে অবস্থান করছে যেসব হিমবাহগুলো, যে ইউ আকৃতি যে উপত্যকা সৃষ্টি করছে, পরে সেগুলো যদি গলে যায়, মানে হিমবাহগুলো তো গলেই তো নদী সৃষ্টি হয়। এই যে হিমবাহগুলো গলে যে সমুদ্রের জল সেই উপত্যকায় প্রবেশ করে গভীর এবং সংকীর্ণ সমুদ্রের খাড়ি সৃষ্টি করে, তাকে কি বলা হচ্ছে? ফিয়র্ড। এরপরে আসছে হিমবাহের সঞ্চয় কার্য। হিমবাহ চলার সময় অনেক ক্ষয় করে, ফলে কি হলে কি হয়, শিলাখণ্ডগুলো নুড়ি বালিগুলো কি হয়, একটা জায়গায় বহন করে নিয়ে যায় এবং গতিবেগ কমে গেলে সেই পদার্থগুলো যে স্থানে জমা হয় সেটাই হচ্ছে হিমবাহ সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে। তো সেগুলো আগে দেখে নি যে কি কি। একটা হচ্ছে গ্রাবরেখা। গ্রাবরেখা কি? এই যে হিমবাহর সঙ্গে যে বহন যে আসছে, মানে যে শিলাখণ্ড, নুড়ি বালি, মানে যে সেডিমেন্ট গুলো যে আসছে, সেই যে সেডিমেন্ট গুলো বিভিন্ন স্থানে সঞ্চিত হচ্ছে এবং বিভিন্ন স্থানে সঞ্চিত হয়ে কি একটা রেখা সৃষ্টি করে, সেটাকে কি বলা হয়? গ্র্যাবরেখা। ঠিক আছে। এই গ্যাবরেখার চারটে ভাগ আছে। একটা হচ্ছে কি পার্শ্বগ্রাবের রেখা, মানে দুপাশ থেকে, মানে একটা হিমবাহ দুপাশ দিয়ে যে শিলাখণ্ডগুলো মানে সেডিমেন্ট গুলো যে জমা হয় সেগুলোকে কি বলবো? পার্শ্বগ্রাব রেখা। মধ্যগ্রাব রেখা কি? যে হিমবাহ মানে দুখানা হিমবাহ যদি মিলিত হয় তাদের মাঝখান থেকে যে গ্রাবরেখাটা যায় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলেছি মধ্যগ্রাব রেখা। প্রান্তগ্রাব রেখা কি বলবো? যে হিমবাহ যে জায়গাটা এসে শেষ হচ্ছে এবং সেখানে এসে গলে যাচ্ছে এবং সেখানে গলে কি হচ্ছে, একটা শিলাখণ্ড জমে যাচ্ছে, সেই সামনের জায়গাটাকে কি বলবো? প্রান্ত গ্রাবরেখা। আর হিমাবদ্ধ গ্রাবরেখা কাকে বলবো? যেগুলো হিমবাহের ফাটল বা বরফের স্তরের মধ্যে যেগুলো জমা হয় সেগুলোকে আমরা বলবো হচ্ছে হিমাবদ্ধ গ্রাবরেখা। তাহলে চারটে গ্রাবরেখা পাওয়া গেল। তারপরে আসছে হচ্ছে আমাদের ড্রামলিন। ড্রামলিন মানে হচ্ছে, ব্যাপারটা দেখতে হয় অনেকটা উল্টানো নৌকা। এই উল্টানো নৌকা কিরকম দেখতে হয়? এই যে বহন করে আসছে যে নুড়ি বালি যে সেডিমেন্ট গুলো যে আসছে সেগুলো কি হচ্ছে, একটা অর্ধেক ডিম্বা কৃতির মতন দেখতে হয়, সেটা লম্বাটে হয়, সেটাকে কি বলে? ড্রামলিন। মানে যখন আসছে সেগুলো বহন করে নিয়ে আসে, ফলে যে এই যে গতিবেগ যখন কমে যায় তখন কি হয়, কমে যাওয়ার সময় সেগুলোকে আর বহন করতে পারে না, ফলে সেখানে সঞ্চিত হয় এবং এই যে সঞ্চিত হয়ে এটাকে আস্তে আস্তে অনেক সময় উল্টানো নৌকার মতন দেখতে হয়ে যায়। এই যে আকৃতিকে ধারণ করে এটাকে আমরা কি বলি? ড্রামলিন বলি। এর বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা সাধারণত দৈর্ঘ্য 1 থেকে 3 কিমি পর্যন্ত দেখা যায়, প্রস্থে মিনিমাম 300 থেকে 600 মিটার থাকে, উচ্চতা মোটামুটি 60 মিটার হয়, একদিকে ঢাল মসৃণ অন্যদিকে খাড়া। এবং এই ড্রামলিং যদি একসঙ্গে একটা অঞ্চলে থাকে তখন সেটাকে আমরা কি বলি? ডিম ভর্তি ঝুড়ি। এটা কোথায় দেখা যায়? আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা, উত্তর আমেরিকা বিভিন্ন অঞ্চলে এই ড্রামলিন গুলো দেখা যায়। তো এই ছিল, আরো বিভিন্ন আছে, তো মোটামুটি আমি একটা তোমাদের সংক্ষেপে বললাম। তো এই ছিল হচ্ছে আজকের হিমবাহর চ্যাপ্টারের একটা বেসিক নলেজ, তোমরা সেটা ভালো করে দেখো। এবং আমি যে তোমাদের আজকের চ্যাপ্টারটা শেষ করলাম এবং এই চ্যাপ্টার শেষের সাথে আজকে ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেল এবং পরের ভিডিওতে তোমাদেরকে আমি এই চ্যাপ্টারের
যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে, আগের যে প্রশ্নগুলো, মানে বহুদিনের যে পুরনো যে প্রশ্নগুলো, সেই যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমি তোমাদের সামনে উপস্থিত করাবো। এবং সেই যে প্রশ্নগুলো তোমরা পড়বে, এবং পড়ে যদি কিছু না বুঝতে পারো বা যেগুলো বুঝতে পারবে না সেগুলো আমাকে বলবে। এবং তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে নোটসিফাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজটাকে ফলো করে দাও, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও যাতে ইনফরমেশনগুলো পায়। এবং যে নোটস, যা স্টাডি ম্যাটেরিয়াল, সেটা আমি নিচের পিন কমেন্টে ওয়েবসাইটে দিয়ে দেবো, তোমরা সেখানে চেক করে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য টাটা।